হাই বন্ধুরা, আমি অনিতা বলছি, অনিতার ডায়েরি চ্যানেল থেকে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে এসেছি আমার গল্প নিয়ে। শিবালী দত্ত অফিস যাওয়ার জন্য 5:30টার সময় উঠল। তারপর নিজে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে রান্নাঘরে এসে দুটো ডিম সিদ্ধ বসালো। তারপর ডিম সেদ্ধ করে, পাউরুটি টোস্ট করে, বাটার লাগিয়ে 1 কাপ কফি করে সব নিয়ে ডাইনিং টেবিলে বসলো। খেতে খেতে আগের দিনের ফাইলটা দেখছিল। কফি পাউরুটি শেষ করে ঘড়ি দেখলো। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই করছে। এক্ষুনি গাড়ি আসবে নিতে, অফিসে যাওয়ার জন্য। এইভাবে শিবালিক দত্তের দিন কাটছে। শিবালিক পরমা সুন্দরী, গায়ের রং খুব ফর্সা, লম্বায় 5 ফুট 6 ইঞ্চি, মাথায় একরাশ ঘন চুল, কালো চুল সবসময় মাথার ওপরে খোপা করে ক্লিপ দিয়ে আটকে রাখে। শিবালিক দত্ত জার্নালিজম পাশ করে একটা বড় নিউজ পেপারে চাকরি করে। আজ শিবালির বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু শারীরিক গঠনে মনে হয় 35 কি 36। প্রতিদিন যোগব্যায়াম না করে ঘুম আসে না। আগে যখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তো তখন ওকে দেখার জন্য প্রায় কলেজের লাইন পড়ে যেত। সুন্দরের জন্য না, ওর ব্যবহারের জন্য। শিবালিক কলেজের ইউনিয়নের হেড ছিল। ওর ব্যবহার প্রতিটি ছেলে মেয়ের ভালো লাগতো। কলেজের সবাই ওকে খুব ভালোবাসতো। ওর মতো সব কিছু অনুসরণ করার চেষ্টা করত। তখন শিবালিক সেকেন্ড ইয়ারে আর প্রীতম ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছে। বড়লোকের বেয়ারা ছেলে, যখন খুশি আসবে, কলেজের কোনো নিয়ম মানে না, যার তার সঙ্গে তর্ক করে, দারোয়ানদের সাথে খারাপ ব্যবহার করে। ওর সঙ্গে আরও 3টে ছেলে যোগ দিয়েছে। ওরা প্রথম থেকেই শিবালিকের কথা ভাবতো না। ওর সঙ্গে একটু একটু বাজে ব্যবহার করতে শুরু করেছে। একদিন ফার্স্ট ইয়ারের একটি মেয়ে, সে ওর ক্লাসরুমে যাচ্ছিল। তখন করিডোরে থাকা তিন চারজন ছেলে জট পাকানো ছেলেগুলোকে সরে যেতে বলছে। ছেলেগুলো ওকে জোরে দিতে যায়, ওকে ঘরে দিতে, ক্লাসরুমে যেতে দিচ্ছে না। বলছে, আগে বলো তোমরা একটু সরে দাঁড়াও, তারপর আমি যাব। মেয়েটি বলে, আমি বলবো না। করিডোরে তখন সবার, তোমরা আটকে দাঁড়াবে কেন? করিডোর সবার, তোমরা আটকে দাঁড়াবে কেন? এই কথা বলতে দুই দলের মধ্যে কথা কাটাকাটি, শেষমেশ ঝগড়ায় পৌঁছে গেল। দলের মধ্যে প্রীতমও ছিল। কথাটা শিবালির কানে গেল। শিবালি এসে ওদের বলল, আচ্ছা তোমরা তো নতুন এই কলেজে, তোমরা নিয়মকানুন মেনে চলতে পারো না, আমি কিন্তু তোমাদের কলেজ থেকে বের করে দিতে পারি। প্রীতম সামনে এসে বলল, বের করুন তো দেখি। শিবালিকের রাগ চরমে উঠে গেল। শিবালিক তখন প্রিন্সিপালের কাছে গিয়ে সব ঘটনাটা বলল। প্রিন্সিপাল ওদের ডেকে পাঠালেন। 4জন ছেলে প্রিন্সিপালের সামনে এসে দাঁড়ালো। প্রিন্সিপাল দেখে প্রীতম মানে কলেজের বোর্ড অফ ডিরেক্টরের ছেলে। ওকে দেখে প্রিন্সিপাল শিবালিকে বলল, কেসটা তুলে নাও, ওদের কিছু বলা যাবে না, একটু অসুবিধা আছে, তবে ওরা আর তোমার সঙ্গে এইরকম ব্যবহার করবে না। তারপর প্রীতমের দিকে তাকিয়ে প্রিন্সিপাল বলল, হ্যালো প্রীতম, শিবালিকের সঙ্গে তোমার আলাপ হয়েছে? প্রীতম বলল, করতে তো চাই আলাপ, কিন্তু উনি আলাপ করতে চান না। প্রিন্সিপাল বললেন, না না, তোমার সঙ্গে ওদের আলাপ হয়ে যাবে, আলাপ করে নেবে। শিবালিক স্যারের কথা শুনে ঘর থেকে বেরিয়ে চলে এলো। দিন যায়, প্রীতমের উপর শিবালিকের রাগও বাড়তে থাকে, একটুও কমে না। একদিন শিবালিক শুনল ওদের কলেজের ক্রিকেট টুর্নামেন্টে প্রীতম ক্যাপ্টেন, ওর আন্ডারে ছেলেরা খেলতে যাবে গোয়া। শিবালিক হেসে গড়িয়ে পড়ছে। ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে প্রীতমের উপর। বলল, হেরে ভূত হয়ে আসবে। প্রীতমও উত্তর দিয়েছে, যদি জিতে ফিরতে পারি কি পুরস্কার দেবে?
শিবালিক হেসে হেসে বলেছিল, যা চাইবে তাই। প্রীতম বন্ধুদের বলল, সবাই সাক্ষী রইলি কিন্তু। হাসতে হাসতে সবাই চলে গেল। খেলার দিন 15 বাকি ছিল। প্রীতমের দল কলেজের মাঠে প্রতিদিন প্রায় 10-12 ঘন্টা প্র্যাকটিস করে। খুব খাটাখাটি করছে। টুর্নামেন্ট এবার জিততেই হবে। প্রীতমের লেখাপড়ায় বেশি মন দিত না, কিন্তু ক্রিকেট খেলায় যদি ওকে 10 দিন না খেয়েও খেলতে হতো তাহলেও কোনো চিন্তা ছিল না। প্রীতম এর আগে অনেক স্টেটে গিয়ে খেলে জিতে এসেছে। ছেলেটা পড়াশোনায় একটু মন দিলে ভালোই হতো, কিন্তু ওর মা মারা যাওয়ার পর একদম পড়ায় মন দিতে পারে না। প্রীতমের মার ব্লাড ক্যান্সার হয়েছিল। ওর বাবা ডাক্তার পরিতোষবাবু একজন বিজনেসম্যান। দুটো নার্সিং হোম বেশ বড় বড়, একটা ওষুধের দোকান শিয়ালদা স্টেশনের কাছে, আরও অনেক বিজনেস আছে। নিজেও একজন ডাক্তার। কিন্তু স্ত্রীর জন্য অনেক করেও বাঁচিয়ে রাখতে পারেননি। তখন থেকেই প্রীতম আস্তে আস্তে অন্যদিকে ফিরে যাচ্ছে। সারাদিন আড্ডা, বন্ধুদের সাথে এদিক সেদিক চলে যাওয়া। ডাক্তার পরিতোষ দত্ত অনেক চেষ্টা করেও প্রীতমকে ফেরাতে পারেননি। এই কলেজে ভর্তি হয়েছে কোটায়। ডাক্তার পরিতোষবাবু এই কলেজের বোর্ড অফিস ডিরেক্টর, একজন মেম্বার, তাই তিনি কিছু কোটা পান। সেই কোটায় প্রীতম এই কলেজে ভর্তি হয়েছে। প্রীতমের খেলার দিন চলে এলো। সামনে 2 দিন পর ওরা সবাই গোয়া যাবার জন্য ব্যস্ততা চলছে। ওদের সিঁড়ির মুখে শিবালিকের সঙ্গে দেখা। প্রীতম বলে উঠল, ম্যাডাম মনে আছে তো, জিতে এলে আমি যা চাইবো তাই দেবে। শিবালিক উত্তর দিল, আগে জিতে এসো। প্রীতম উত্তর দিল, তখন কিন্তু না করতে পারবে না। শিবালিক তখন জোরে জোরে আচ্ছা আচ্ছা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। প্রীতম এই পুরো কথাটি ফোনে ভিডিও করে রেখেছিল। সেদিন শিবালি সাদা সালোয়ার কুর্তি পরেছিল, হাতে সাদা ব্যাগ, ঠোঁটে খয়েরি লিপস্টিক, একদম পরীর মতো লাগছিল। প্রীতম উপরের দিকে হা করে সিঁড়ি দিয়ে কতক্ষণ তাকিয়ে রইল। মনে হলো এক ঝাঁক প্রজাপতি উড়ে গেল ওর সামনে দিয়ে। সেদিন শিবালিকের মনটা প্রীতমের জন্য যেন কেমন করছিল। ওর কথা বারবার মনে পড়ছিল। কলেজ ছুটির পর বাড়ি যাওয়ার সময় হঠাৎ একটা গাড়ির সামনে এসে পড়ল শিবালি। অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল। গাড়ি থেকে দুটো ছেলে বেরিয়ে এসে শিবালিককে যাচ্ছে তাই ভাবে অপমান করছে। শিবালিক বলছে আমার ভুল হয়ে গেছে। ওরা আরো ঠেস চেপে ধরে বলছে, আমাদের গাড়ির সামনে এসে মরতে এসেছো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে? রাস্তার লোক জড়ো হয়ে গেছে। প্রীতমের গাড়িটা জ্যামে আটকে ছিল। প্রীতম গাড়ি থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে গিয়ে দেখে শিবালিককে অপমান করছে। প্রীতমের মাথায় রক্ত চলে গেল। এগিয়ে গিয়ে শিবালিকের হাতটা ধরে বলল, যাও তুমি আমার গাড়িতে গিয়ে বসো। ছেলে দুটো প্রীতমকে একটু আধটু চিনত খেলার সোর্সে। ওরা বলল, হাই প্রীতম, মেয়েটি আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। প্রীতম বলল, সরি ফ্রেন্ড, ও আমার বান্ধবী। ওরা বলল, ঠিক আছে বলে চলে গেল। তারপর গাড়ির সামনে এসে দেখে শিবালিক গাড়ির ভেতর বসে আছে, মুখ চোখ একেবারে লাল হয়ে গেছে। প্রীতম গাড়িতে উঠে বসলো। তখন শিবালিকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। প্রীতম হেসে বলল, কি হলো ফ্রেন্ড? এবার শিবালিক প্রীতমের হাতটা জড়িয়ে ধরল। ফ্রেন্ড, তুমি আমাকে বিপদ থেকে বাঁচালে। ওরা যে কি করতো কে জানে। রুমাল দিয়ে চোখ মুছল। প্রীতম শিবালিকের হাতটা ছাড়তে চাইল না। বলল, এইভাবে সারা জীবন কাটিয়ে দেব, কি বলো? শিবালিক হাসলো, বলল, দুষ্টু ছেলে, তুমি জিতে এলে কি চাইবে আমি জানি। প্রীতম বলল, জেতার আগেই তো প্রাইজ পাওয়া হয়ে গেছে। প্রীতম গাড়ি চালিয়ে দিল। একেবারে একটা বড় হোটেলে এসে থামলো। বলল, আজকের দিনটা সেলিব্রেট করি। সকাল থেকে কতগুলো ঘটনা ঘটেছে। ওরা হোটেলের ভেতর ঢুকে বসলো। প্রথমে কিছু ঠান্ডা অর্ডার দিল, তারপর খাবার বলবে। প্রীতম বলল, আমার মা নেই। আমি মায়ের মতো একজন চাই, যে ভালোবাসবে আবার শাসনও করবে। সেদিন তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল।
তখন থেকেই ঠিক করলাম তোমাকে আমার প্রয়োজন আছে। শিবালিক বলল, আমার বাবা নেই, মা আর আমি থাকি। মা স্কুল মিস্ট্রেস ছিলেন, এখন রিটায়ার। খুব স্বাধীন মহিলা, একা একা সব করেন, মেয়েকে দরকার হয় না। বলে বলে তোকে বিয়ে দিয়ে আমি স্বাধীনভাবে থাকতে চাই। প্রীতম বলে, কোনো অসুবিধা নেই, আমি এই ফ্ল্যাটে একা থাকি, বাবা কখনো কখনো আসে, বেশিরভাগ সময়ই বাবা বাইরে বিদেশে থাকে। তুমি আমার বাবার সঙ্গে আলাপ করবে? শিবালিক বলে, তুমি খেলে জিতে ফিরে এসো, আমি তারপর তোমার বাবার সঙ্গে আলাপ করব। প্রীতম শিবালিকের হাত ধরে বলল, তাহলে তুমি আমার হচ্ছ তো? শিবালিক ফিক ফিক করে হেসে ফেলল, বলল, আমি তোমার থেকে 1 বছরের বড়। প্রীতম বলল, 1 বছর কেন, 5 বছরের বড় হলেও বিয়ে করতাম। সেদিন হোটেলে ডিনার সেরে ওরা বাড়ি ফিরল। শিবালিককে নামিয়ে দিল ওর ফ্ল্যাটের সামনে। শিবালিক বলল, আর দেখা করব না, এখনই তোমাকে বিদায় জানিয়ে দিই, না হলে তোমাকে আমি বিদায় দিতে পারবো না, কেন জানি ভালো লাগছে না, বন্ধুরা ধরে ফেলবে। প্রীতম বলল, তারপর 10 থেকে 12 দিন তোমার সঙ্গে আর দেখা হবে না, আমার মনটাও ভালো লাগবে না। আমরা সন্ধ্যার ফ্লাইটে 7টার সময় বম্বে যাচ্ছি। তুমি একবার এয়ারপোর্টে এসো, কেউ জানতে পারবে না। শিবালিক বলল, না না, তুমি জিতে এসো, আমি সত্যি বলছি, সেদিন সবার সামনে আমি তোমাকে গলায় মালা পরিয়ে বরণ করে নেব, সেদিনই আমাদের বিয়ে হয়ে যাবে। তারপর তো লোক দেখানো একটা গেট টুগেদার। আজ যাও, যাওয়ার দিন ফোনে কথা বলবো। এই বলে শিবালিক বাড়ি ফিরে পৌঁছালো। প্রীতম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই 2 দিন প্রীতম ঘন্টায় ঘন্টায় শিবালিককে ফোন করেছে, আমার জীবনের সব কিছু জানতে চেয়েছে, আমার মা বাবার কথা, আমার প্রথম ভালোবাসা। শিবালিক বলেছে, তুমিই আমার প্রথম, তুমিই আমার শেষ। যাওয়ার দিন প্রীতম সকালে শিবালিককে ফোন করেছে, তারপর সারাদিন আর করেনি। শিবালিক কাউকে না জানিয়ে একা একা এয়ারপোর্টে গিয়েছিল। দূর থেকে প্রীতমকে দেখেছে আর ভগবানের কাছে প্রার্থনা করেছে প্রীতম ভালো মতো খেলে সুস্থ হয়ে ফিরে আসুক। চোখের জল ফেলল না, দূর থেকে একটা কিস করল। বাড়ি ফিরল শিবালিক। বাড়িতে ঢুকে শোনে মা নিউজ শুনছে বাংলার। বোম্বে 7টার ফ্লাইট এয়ারপোর্ট ছেড়ে উপরে উঠেছে। পাখায় কিছু যান্ত্রিক গোলযোগের জন্য পাখাটা নামাতে পারছিল না। তারপর প্লেনে আগুন লেগে যায়। প্লেনের ভেতর প্রায় 120 জন যাত্রী ছিল। তাদের মধ্যে সবাইকে বের করে আনতে পারেনি। 50 জনের মতো বের করা হয়েছে, তার সবাই জ্ঞান হারিয়েছে। একটা ক্রিকেট খেলার দল ছিল, 14 জনের টিম, তাদেরও সবাইকে বার করতে পারেনি। প্লেনটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার ব্রিগেড এসেও কিছু করতে পারেনি। শিবালিক ঘটনাটা শুনে সোফার উপর চিৎকার করে বসে পড়ল। ওর মা শুনে এসে বলল, কি হয়েছে শিবালিক? শিবালিক চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, মা সব শেষ হয়ে গেছে। মা বললে, আমি বুঝতে পারছি না, কি হয়েছে বল। এখন বলার সময় নেই মা, আমি এখনই এয়ারপোর্টে যাব। বলে শিবালিক ওর বেস্ট ফ্রেন্ড উষসীকে ফোন করলো। উষসী সবটা জানতো। ওকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছালো। ওখানে অনেক জায়গায় খবর দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। উষসী এক জায়গায় গিয়ে বলল, আমাদের নিজের লোক আছে ওই খেলার টিমে, আমরা একটু খবর চাইছি। একজন বলল, ক্রিকেটের টিম, জুনিয়র টিম, প্রীতম দত্তের ক্যাপ্টেনের আন্ডারে? উষসী বলল, হ্যাঁ। প্রীতম কেমন আছে? হ্যাঁ, প্রীতমকে বার করা হয়েছে, তবে সহ্য করতে পারবেন কিনা জানি না, ওই হসপিটালে নেওয়া হয়েছে। প্রীতমের বাবাও এসেছেন। উষসী শিবালিককে নিয়ে ওই রাতেই হসপিটালে গেল। খবর পেল প্রীতমের বা পাটা ড্যামেজ হয়েছে, অপারেশন করতে হয়েছে, কেটে বাদ দিতে হয়েছে, আর ডান হাতের একটা আঙ্গুলও কেটে বাদ দিতে হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে 2 দিনের আগে তো কিছু বলা যায় না। উষসী আর শিবালিককে নিয়ে বাড়িতে ফিরল। তারপর দিন শিবালিক একা একা হসপিটালে গেল, আবার খবর নিল। তখন ওইখান থেকে বলল, আপনাকে প্রীতমের বাবা খুঁজছেন, এখানে ওয়েট করতে বলেছেন, আপনি একটু ওয়েট করুন।
এক্ষুনি উনি আসবেন। শিবালিকের অস্বস্তি হচ্ছিল, বলল, না না, আমি পরে আসবো। ডাক্তার পরিতোষ তক্ষুনি এসে বলল, মা, তুমি প্রীতমের খোঁজ করছো? শিবালি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ডাক্তার পরিতোষ বললেন, আমি কিছু জানতাম না মা। একজন মহিলা এসে প্রীতমের খোঁজ করছে শুনে আমার মনে সন্দেহ হয়েছিল। তারপর রাতে আমার ফোনটা ঘেঁটে ওর কিছু ছবি দেখছিলাম। তখন ওই তখন এই দেখো না, আমার ফোনে এই ভিডিওটাও পাঠিয়েছে আর বলেছে বাবা জিতে এলে শিবালিকে আমি বিয়ে করব। তাই আমি আর ওদের বললাম, আজ প্রীতমকে কেউ খোঁজ করতে এলে এখানে ওয়েট করতে বলো। শিবালিককে ফোনটা এগিয়ে দিল। শিবালিক ভাবছে, আমার সাথে তো প্রীতমের একদিনই ভালো মতো কথা হয়েছে। শিবালিক দেখল সেই সিঁড়ির মুখে ওর দেখা হয়ে গিয়েছিল, সেই ভিডিওটা পুরো রয়েছে। শিবালিককে বলছে শিবালিক বলছে, আচ্ছা আচ্ছা। ডাক্তার পরিতোষ বলল, জানি না মা, আমার ছেলে ভালো হবে কিনা, কিন্তু আজ থেকে আমি তোমাকে আমার ছেলের বউ না, আমার মেয়ের মতো দেখব। এর পরের কাহিনী, প্রীতম ভালো হয়েছে, এই ভালো সেই ভালো না, শুধু প্রাণে বেঁচেছে, আর খেলতে পারবে না। এখন থেকে বাবার বিজনেস দেখে সময় কাটায়। শিবালিকও কথা রেখেছে, প্রীতমকে বিয়ে করেছে। প্রীতমকে শিবানী প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু মনের মধ্যে একটা কাটা গেঁথে রয়েছে, আমার জন্য প্রীতমের এরকম হয়নি তো? আমার জন্য জেদ করেও খেলতে গেল জিততে হবে বলে। না, প্রীতম খেলা ছাড়া আর কিচ্ছু ভালোবাসে না। শিবালিককেও ওই দলের মধ্যে ফেলা যায়? বাবার বিজনেস করতে হয় বলে করে, মন নেই। এত টাকা দিয়ে ডাক্তার পরিতোষ স্ত্রীকেও বাঁচাতে পারলেন না, ছেলেকেও ভালো করতে পারলেন না, কিন্তু শিবালিকের মতো একটা মেয়ে পেয়েছেন। আমার ডায়েরি শেষ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি ডাক্তার পরিতোষ প্রীতম আর শিবালিককে নিয়ে ভালো থাকেন। আমার গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। আবার এরকম একটি গল্প নিয়ে আসবো।